আমরা আজকে সৃজনশীল 4 নম্বর করব। প্রশ্ন যেটা দেওয়া আছে সেটা কি দেওয়া আছে? প্রশ্ন হচ্ছে মূলধন আনায়ন, এটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। এরপরে দেওয়া আছে হলো পণ্য ক্রয়, এটা মূলধন মুনাফা জাতীয় ব্যয়। বটনা প্রাপ্তি মুনাফা জাতীয় আয়। বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয়, এটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। এরপরে দেওয়া আছে বিনিয়োগ সুদ প্রাপ্তি মুনাফা জাতীয় আয় বা প্রাপ্তি। আসবাবপত্রের বিক্রয়জনিত লাভ, এটা হচ্ছে মূলধন জাতীয় আয়। এরপরে কি দেওয়া আছে? আমদানি শুল্ক পরিশোধ মুনাফা জাতীয় ব্যয়। এরপর দেওয়া আছে ব্যবসার জন্য ফ্রিজ ক্রয় মূলধন জাতীয় ব্যয়। এরপর আছে ব্যাংক থেকে ঋণ গ্রহণ মূলধন জাতীয় প্রাপ্তি। পণ্য বিক্রয়, এটা হচ্ছে মুনাফা জাতীয় আয়। বিবাহ সালামি মুনাফা জাতীয় ব্যয়। শিক্ষানবিশ সালামি মুনাফা জাতীয় আয়। পুরাতন কম্পিউটার বিক্রয়, এটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। ঋণের সুদ প্রদান, এটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। এখন ক নম্বর কোশ্চেন কি বলছে? মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ। আমি দেখো ঘরটা রাখছি, মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয়, বিবরণ টাকা টাকা। তো আমরা যে অঙ্কটা পড়লাম মাত্র, সেই অঙ্কের মধ্যে দেখো দুইটা দেওয়া আছে মূলধন জাতীয় ব্যয়। একটা হচ্ছে বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয় 4 লক্ষ টাকা, আর একটা ব্যবসার জন্য ফ্রিজ ক্রয় 75,000 টাকা। এই দুটো হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। ঠিক আছে, আমরা লিখব বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয় 4 লক্ষ টাকা। এরপর হচ্ছে ব্যবসায়ের জন্য ফ্রিজ ক্রয় 75,000 টাকা। কত আসবে তাহলে? 4,75,000 টাকা। এটা হচ্ছে ক নাম্বার। খ নাম্বার মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয়। তো বিবরণ টাকা টাকা, বিবরণের ঘরে প্রথমে লিখবো মুনাফা জাতীয় আয়। আমরা দেখবো মুনাফা জাতীয় আয় কি কি দেওয়া আছে। আমাদের এই অঙ্কে মুনাফা জাতীয় আয় দেওয়া আছে বাট্টা প্রাপ্তি 5,700 টাকা। আমরা লিখবো বাট্টা প্রাপ্তি 5,700 টাকা। ওকে, এরপরে কি দেওয়া আছে? বিনিয়োগের সুদ প্রাপ্তি। দেখো এখানে বিনিয়োগের সুদ কত দেওয়া আছে? 40,000 টাকা। তো এখানে একটা অপশন দেওয়া আছে, দেখো বিনিয়োগের সুদ প্রাপ্তি তোমাদের টাকা দেওয়া আছে 40,000, কিন্তু এখানে বলছে যে 2024 সালের 50%। এর মানে কি 24 সালের যেটা, সেটা হলো বিগত বছরের, ওটা আমার জন্য আয় না, ওটা হচ্ছে আমার অগ্রিম, মানে বকেয়াটা আদায় হয়েছে। এই বিগত বছরটা মাইনাস হবে, দেখবো মাইনাস। এই 40,000 টাকার উপরে 50% হলো বিগত বছরের, তাহলে 50% কত আসবে? 20,000 টাকা। বিগত বছরের 50%, 40,000 টাকার উপর 50% করলে 20,000 টাকা। এটা এই 40,000 থেকে বাদ দেবো, কত আসবে? 20,000 টাকা। এরপরে কি দেওয়া আছে আমাদের এখানে? এরপরে দেওয়া আছে বিক্রয়, কত টাকা আছে? 7,30,000 টাকা বিক্রয়। আমরা এখানে লিখবো বিক্রয় 7,30,000 টাকা। এরপরে কি দেওয়া আছে? দেখো লেখা আছে শিক্ষানবিশ সালামি 40,000 টাকা। ওকে, এখন এখানে দেওয়া আছে যার মধ্যে 75% বিগত বছরের, এই 75% বাদ যাবে, মাইনাস বিগত বছরের। এই 40,000 টাকার উপরে হবে 75%, এটা বিগত বছরের, কত হয়? 30,000 টাকা। তাহলে এই 30,000 টাকা 40,000 টাকা থেকে বাদ যাবে, কত আসবে? 10,000 টাকা। ওকে, এখন আমরা দেখব আর কোনো মুনাফাজাত আয় আছে কি না। কিন্তু আমাদের এই বইতে আর কোনো মুনাফাজাত আয় দেওয়া নেই। আমরা যোগ করি, কত হয় তাহলে? 7,65,700। আমরা লিখবো মোট মুনাফা জাতীয় আয়। এখন আমরা মুনাফা জাতীয় ব্যয়গুলো করব। তো আমরা
দেখো আমাদের মুনাফাজাত ব্যয় আমরা দেখব প্রশ্নে মুনাফাজাত ব্যয় নামে কি কি দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে পণ্য ক্রয় 7 লক্ষ টাকা। আমরা লিখব পণ্য ক্রয় 7 লক্ষ টাকা। 7 লক্ষ টাকা, যেহেতু এখানে কোনো অপশন দেওয়া নাই, ঝামেলা নাই, অতএব আমরা এখানে ফার্স্ট ফর্মে লিখব। এরপরে দেওয়া আছে আমদানি শুল্ক পরিশোধ। আমরা লিখব আমদানি শুল্ক পরিশোধ। ৳5,000। এরপরে কি দেওয়া আছে? বিমা সালামি। দেখো দেওয়া আছে কত টাকা? বিমা সালামি ৭,৫০০ টাকা। এরপরে কি দেওয়া আছে? প্রশ্ন দেওয়া আছে ঋণের সুদ প্রদান ৫,০০০ টাকা। কত হয় যোগ করো? 7 লক্ষ 5,000 আর 7,000 7,500 12,500 আর 5,000 7,17,500 টাকা। এটা হচ্ছে মোট মুনাফাজাত ব্যয়। ওকে, এ হচ্ছে খ নাম্বার। দেখো এখানে গ নাম্বার 4-এর গ মূলধন জাতীয় প্রাপ্তি ও মুনাফা জাতীয় প্রাপ্তির মোট পরিমাণ চাইছে। তাহলে আমরা প্রথমে লিখব মূলধন জাতীয় প্রাপ্তি। ওকে, আমাদের বইয়ের কোশ্চেনে একদম প্রথমে দেওয়া আছে ব্যবসায় মূলধন আনয়ন 2,50,000 টাকা। লিখবো এটা ব্যবসায়ে মূলধন আনয়ন কত টাকা আছে? 2,50,000 টাকা। এরপর ব্যাংক হতে ঋণ গ্রহণ। দেখো ব্যাংক হতে ঋণ গ্রহণ কত টাকা আছে? 50,000 টাকা। এরপরে কি দেওয়া আছে? পুরাতন কম্পিউটার বিক্রয় কত টাকা দেওয়া আছে? 10,000 টাকা। 2,50,000 50,000 3,10,000। তাহলে লিখবো 3,10,000। আমরা ক্লোজ করবো না, এটা হচ্ছে মোট। এরপর হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তি। লিখবো এখানে এখানে দেওয়া আছে মুনাফা জাতীয় প্রাপ্তিগুলোর মধ্যে কি কি আছে। একটা হচ্ছে বাট্টা প্রাপ্তি। বাট্টা প্রাপ্তিটা এটা যেহেতু অনগদ লেনদেন, এটা প্রাপ্তির মধ্যে আসবে না। প্রাপ্তি হচ্ছে আমি যেটা টাকা পেয়েছি সেটা। বাট্টা প্রাপ্তিটা হচ্ছে অনগদ লেনদেন, এই জন্য বাট্টা প্রাপ্তিটা আমাদের এখানে প্রাপ্তিটা আসবে না, আয় হিসাবে আসবে। ঠিক আছে, তো এরপরে কি দেওয়া আছে আমাদের এখানে? বিনিয়োগের সুদ প্রাপ্তি 40,000 টাকা। আমরা লিখবো বিনিয়োগের সুদ প্রাপ্তি পুরোটাই আসবে। মনে রাখবে এইখানে আমরা খ নাম্বারে নিয়েছিলাম বিনিয়োগের সুদ প্রাপ্তি 40,000 থেকে বিগত বছরটা বাদ দিচ্ছিলাম, কারণ এটা আয় ছিল, আর প্রাপ্তিতে পুরোটাই আসবে। এরপরে কি দেওয়া আছে? পণ্য বিক্রয়। লিখব পণ্য বিক্রয় কত টাকা আছে? 7,30,000 টাকা। ওকে, এরপরে কি দেওয়া আছে? শিক্ষানবিশ সালামি। দেখো শিক্ষানবিশ সালামি আমাদের পুরো 40,000 টাকায় আসবে, কারণ এখানে বিগত বছরটা বাদ যাবে না। তাহলে যোগ করি কত আসে? 40,000 আর 7,30,000, 7,70,000, 48,000, 8,10,000। আমরা যোগ করব এখন এইখানে এই 3,10,000 আর 8,10,000 সম্পূর্ণ একসাথে যোগ হবে। মোট মূলধন জাতীয় প্রাপ্তি ও মুনাফা জাতীয়
প্রাপ্তি। ওকে, দেখো 5 নম্বর সৃজনশীল। 5 নম্বর সৃজনশীলে 2025 সালের মে মাসের প্রবীর ও সুপ্রিয়া দুই বন্ধু মিলে আগুয়ান ডিপার্টমেন্টাল স্টোর নামে একটি চেইন শপ চালু করলেন। উক্ত শপের কয়েকটি লেনদেন নিচে দেওয়া হলো। এখানে লেনদেন দেওয়া আছে ধারে পণ্য ক্রয়, এটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। দোকানের সাজসজ্জার পরিবর্তন ব্যয়, এটা হচ্ছে কি মূলধন জাতীয় ব্যয়। পণ্য পরিবহন ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়। পণ্য বিক্রয়, বিক্রয়টা কি মুনাফা জাতীয় আয়। বাট্টা প্রদান, এটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। ধারে পণ্য বিক্রয়, ধারে আমি পণ্য বিক্রি করে দিলাম, তাহলে এটা হবে কি মুনাফা জাতীয় আয়। এরপর বলছে দোকানের জন্য ফ্রিজ ক্রয়, মূলধন জাতীয় ব্যয়। বিদ্যুৎ বিল পরিশোধ, এটা মুনাফা জাতীয় ব্যয়। কমিশন প্রাপ্তি, মুনাফা জাতীয় প্রাপ্তি বা আয়। লভ্যাংশ প্রাপ্তি, মুনাফা জাতীয় প্রাপ্তি বা আয়। এখানে ক নম্বর কোশ্চেন, উপরে তথ্য হতে মূলধন জাতীয় লেনদেনের পরিমাণ। আমরা এখানে দুইটা মূলধন জাতীয় লেনদেন পেলাম, একটা হচ্ছে দোকানের সাজসজ্জা পরিবর্তন ব্যয়, আর একটা হচ্ছে ফ্রিজ ক্রয়। ওকে, দেখো 2025 মে 7 তারিখ কি লিখবো, দোকানের সাজসজ্জা পরিবর্তন ব্যয় লিখবো আমরা 1 লক্ষ টাকা। এরপর আছে কি ফ্রিজ ক্রয়। 20 তারিখ দোকানের জন্য ফ্রিজ ক্রয় কত টাকা আছে, 45,000 টাকা। আমরা লিখবো 45,000 টাকা। ওকে, কত হয় তাহলে 1,45,000 টাকা। এটা হচ্ছে মূলধন জাতীয় লেনদেনের পরিমাণ। খ নাম্বার কি বলছে এখানে, মে মাসের মোট মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয়। আমরা একটা ঘর টানলাম, এখানে আমরা কোশ্চেনটা দেখে নেই। 4 তারিখ দেওয়া আছে ধারে পণ্য ক্রয় 50,000 টাকা, এটা হলো মুনাফা জাতীয় ব্যয়। লিখবো মে 4 ধারে পণ্য ক্রয় কত টাকা আছে, 50,000 টাকা। আমরা লিখবো এখানে 50,000 টাকা। ওকে, 10 তারিখ কি বলছে, পরিবহন ব্যয়। কত টাকা দেওয়া আছে পরিবহন ব্যয়, 1500 টাকা। আমরা লিখবো এখানে 1500 টাকা। এরপর আছে 15 তারিখ বাট্টা প্রদান। কত টাকা দেওয়া আছে বাট্টা প্রদান, 700 টাকা। আমরা লিখবো এখানে 700 টাকা। ওকে, এরপর কি দেওয়া আছে, বিদ্যুৎ বিল পরিশোধ। 22 তারিখ বিদ্যুৎ বিল পরিশোধ। ওকে, যোগ করো 50,000, 1500, 700, 1200, কত হয় যোগফল, 53,400। আমরা লিখবো এখানে 53,400 টাকা। হচ্ছে মোট মুনাফা জাতীয় ব্যয়। লিখবো এখানে মোট মুনাফা জাতীয় ব্যয়। ওকে, শেষ। আমরা দেখো গ নাম্বার কি দেওয়া আছে, মে মাসের মোট মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয়। আমরা এখানে মে মাসের মোট মুনাফা জাতীয় আয়গুলো নির্ণয় করব। তো কোশ্চেন দেখে নেই, কোশ্চেনে কি দেওয়া আছে, মে 12 তারিখ পণ্য বিক্রয়। আমরা লিখবো 2025 মে 12 কি দেওয়া আছে 12 তারিখে, পণ্য বিক্রয়। ওকে, 18,000 টাকা। আমরা লিখবো 18,000 টাকা। এরপরে কি দেওয়া আছে 16 তারিখ ধারে পণ্য বিক্রয়। আমরা লিখবো ধারে পণ্য বিক্রয় কত টাকা, 22,000 টাকা। এরপর দেখো কি দেওয়া আছে, কমিশন প্রাপ্তি 25 তারিখ কমিশন প্রাপ্তি। এই অধ্যায়ের সবচেয়ে সহজ অঙ্ক কিন্তু এটাই। কত টাকা আছে, 3,000 টাকা এবং ছোট অঙ্ক। এরপর কি দেওয়া আছে, লভ্যাংশ প্রাপ্তি 30 তারিখ।
লভ্যাংশ প্রাপ্তি কত টাকা আছে? 2000 টাকা। আমরা যোগ করি 18 আর 22 40 43 45,000 টাকা। প্লাস অঙ্ক শেষ। কি লিখবো? মোট মুনাফা যায়। আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই। তোমরা অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখে নেবে এবং যারা আমার এই চ্যানেলে যারা নতুন, তোমরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করবে। থ্যাংক ইউ।